একটা সন্তানের যদি 26টা পিতা থাকে, এক পিতায় বলবে তুমি স্কুলে যাও, আর এক পিতায় বলবে তুমি মাদ্রাসায় যাও, আর এক পিতায় বলবে তুমি নয়াপল্টনে মিছিলে যাও। এই সন্তান কিভাবে সামনের দিকে অগ্রসর হবে? অনেক ক্ষেত্রে সম্ভব না। আমাদের এটা হচ্ছে এই বাস্তবতা হচ্ছে বুঝতে হবে। জনাব নজরুল ইসলাম, আপনি অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। এখন আসলে এই জলাবদ্ধতা ঢাকা শহরকে বসবাস, যে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছেন এবং সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যে আসলে আমরা বসবাসের যোগ্য করে কীভাবে তুলতে পারি। প্রধানমন্ত্রীর এই আহ্বান কি শুধু মৌখিক আহ্বান দিয়ে কাজ হবে বলে মনে হয় ঢাকা নগরবাসীর, নাকি যারা আপনার সেবা সংস্থাগুলো আছেন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, সিটি কর্পোরেশন, যে সেবা সংস্থাগুলো আছে, তাদেরও অনেকগুলো কাজ কি পড়ে কিনা যে এই নগরটাকে আমরা বসবাসের যোগ্য করে তুলতে চাই? এই যোগ্য করে তুলতে হলে আসলে আমরা তো প্রায় সময় শুনি যে এই যে নাগরিক যে সেবা সংস্থাগুলো আছে তাদের মধ্যে সমন্বয়ের অভাব। অনেক সময় ওয়াসা এসে রাস্তা খনন করে ফেললো, আবার দেখা গেল সিটি কর্পোরেশন আরেকটা কাজে তারা হাত দিলেন, আবার গ্যাসের যারা আছেন তারা আবার আরেকদিন গ্যাসের লাইন দেওয়ার জন্য আবার রাস্তা খনন করলো। এই যে সমন্বয়হীনতার চলছে সেবা সংস্থাগুলোর মধ্যে, এই সমন্বয়হীনতা থেকে যদি সমন্বিতভাবে কাজ করা যায় তাহলে কি নাগরিক এই নগরটাকে বসবাসের যোগ্য হবে, উঠবে কিনা? জি জি জি, অবশ্যই। ওয়াসা লাইন কাটে সকালে, চলে যায়, বিকালে ট্রেনটি লাইন কেটে যায়, পরের দিন সকালে আবার অন্য সংস্থা ট্রেনটি আবার লাইন কেটে যায়। সিটি কর্পোরেশন তার উন্নয়ন কাজ করার জন্য 2 দিন পরে আবার রাস্তা খনন শুরু করে দেয়। এই যে চতুর্মুখী কাটাকাটি, একটা রাস্তার কি অবস্থা হতে পারে? নিশ্চয়ই রাস্তার অবস্থা ভালো হতে পারে না। প্রায় 26টার মতো সরকারি সংস্থা ঢাকা নগরীতে কাজ করেন। এক একটা সংস্থা এক একটা মন্ত্রণালয়ের অধীনে নির্দেশনায় কাজ করে থাকেন। সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, তারপর টিএনটি এক একটা মন্ত্রণালয় অধীনে কাজ করেন। এখানে সবার ভিতরে একটা যদি গুড আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যদি সমন্বয় না থাকে, তাহলে ভুক্তভোগী নগরবাসীর আপনি আমিও সকলেরই ভুক্তভোগী। প্রথমত কথা হচ্ছে যে সংস্থাগুলো সেবা দেয়, এই সকল সংস্থার ভিতরে একটা পরস্পর একটা অবশ্যই গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দীর্ঘদিন তো আমরা শুনে আসছি সমন্বয়হীনতা, এই সমন্বয়টা কখন হবে? আমি বলছি একটা পিতার, একটা সন্তানের যদি 26টা পিতা থাকে, একটা সন্তানের যদি সন্তান, দ্যাট মিনস আমি রুডের কথা বললাম, রুড ধরেন একটা সন্তান, একটা সন্তানের যদি 26টা পিতা থাকে, এক পিতায় বলবে তুমি স্কুলে যাও, আর এক পিতায় বলবে তুমি মাদ্রাসায় যাও, আর এক পিতায় বলবে তুমি নয়াপল্টনে মিছিলে যাও। এই সন্তান কিভাবে সামনের দিকে অগ্রসর হবে? কোনো দিন হতে পারে না। যে প্রশ্নটি কয়েকটি প্রশ্ন আপনি করেছেন, প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত আমার জন্য খুবই আনন্দদায়ক। এই উদাহরণটা এই কারণে দিচ্ছি, যে কোনো মূল্য হোক আমাদের সমন্বয় নিয়ে আসতে হবে। এই লক্ষ্যে আমি পরিকল্পনাবিদ হিসেবে এখানে প্রায় 15 বছর প্রধান নগরবিদের দায়িত্বে কাজ করছি। মাসখানি হলো, হয়তো ভাগ্যের তাহলে প্রধান নগর দায়িত্ব পাবো। আমার স্বপ্ন একটাই, এই সিটির ভিতরে যত সংস্থাগুলো আছে এগুলিকে একটা নেটওয়ার্কের একটা ছাতার নিচে নিয়ে এসে, একটা ছাতার নিচে না আসলে সমন্বয় হবে না। এখানে এক্ষেত্রে তো আমরা দেখছি সবগুলো প্রধানমন্ত্রীর উপরে ডিপেন্ড করছে, তাই এই ক্ষেত্রে কি প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিতে হবে, না আসলে কোনো সমন্বয় হবে? সিটি গভর্নমেন্টের কথা তো নিশ্চয়ই আপনি শুনেছেন। এই সমস্যার সমাধান করার জন্য সরকার প্রদান হচ্ছে একটি পানির ওভারহেড ট্যাঙ্কির মতো। ওই ট্যাঙ্কি থেকে ধরেন 46টা মিনিস্ট্রি, 46টা পাইপ, ওই ট্যাঙ্কি থেকে এই পাইপগুলি নেমেছে, কিন্তু ওনার নির্দেশেই আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো ঘোষণা দেন, কোনো নির্দেশ, কোনো কাজের কথা বলেন, সেটা বাস্তবায়ন করা আমাদের সকল সংস্থার উপরে অর্পিত দায়িত্ব। এই অর্পিত দায়িত্বের ক্ষেত্রে আমাদের যে কিছু শর্টকামিজ থাকে বা আন্ডারস্ট্যান্ডিং ঘাটতি থাকে, সেটা মিট আপ করার জন্যে যে কোনো মূল্যে হোক প্রয়োজন বোধে সরকারের প্রধানের হস্তক্ষেপ নিতে হবে, যে নগরকে সকল সংস্থার পরস্পর সমন্বয় নিয়ে আসার জন্য ওখান থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, দ্যাট মিনস ধরেন সিটি গভর্নমেন্ট, মেয়র, সকল সংস্থাগুলি উনার আদলে নির্দেশনায় চলবে।
এরকম একটি জিনিস যখন আসবে, আরও বলি বিভিন্ন বিভিন্ন দেশে আছে হেলদি সিটি প্রোগ্রাম। হেলদি সিটি প্রোগ্রাম আন্ডারে চিফ থাকবেন মেয়র, অন্যান্য সংস্থাগুলির যে প্রধান ওনারা সদস্য হিসেবে ওই সংস্থার পরিকল্পনা নিয়ে এখানে সমন্বয় করে নেবেন। তাহলে এখানে অসমন্বয়ের কিছু চিহ্ন থাকবে না। সমন্বয় না করে যদি কোনো কাজ করি তার আউটপুট কি? তাহলে ভোগান্তিতে পড়বে, ভোগান্তিতে আমাদের পড়তেই হবে। একটু যেতে চাই, আমার কাছে সময় বেশি নেই। সেলিম, সুমাইয়া মিতে সেলিম সুধা, COP30-তে যেটা বলা হয়েছে যে 2035 সালের মধ্যে জলবায়ু অভিযোজন তহবিল 3 গুণ বাড়ানোর একটা আহ্বানের কথা বলা হচ্ছে। যদিও 2035 সালে $300 বিলিয়ন, 300 বিলিয়নের 3 গুণের কথা বলেছে নাকি 100 থেকে 3 গুণ কথা বলেছে? আচ্ছা, কোনটা? 100 থেকে 300 বিলিয়ন, জি, 300 3 বিলিয়ন করার ডলার কথা কথা বলা বলা হয়েছে। হচ্ছে। আবার আরেকটা যেটা প্রস্তাব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। এখন জীবাশ্ম জ্বালানি আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, জীবাশ্ম জ্বালানি ছাড়া কিভাবে সম্ভব? অবশ্যই হচ্ছে অনেক ক্ষেত্রে সম্ভব না। আমাদের এটা হচ্ছে এই বাস্তবতা হচ্ছে বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমি কোনো কিছু আসলে প্রপোজাল দিই, এই যে 300 বিলিয়নের কথা বা 100 বিলিয়নের কথা, এই জায়গাটার প্রতিশ্রুতি কিন্তু আসলে আমাদের এত কংক্রিটভাবে আসেনি। আমরা যেটা আশা করছি যে হ্যাঁ, আমাদের 100 বিলিয়ন থেকে 300 বিলিয়নে আমাদের উন্নীত করতে হবে, না হলে আসলে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো না। কিন্তু আমাদের যে জায়গা থেকে প্রতিশ্রুতি পাওয়ার কথা, সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রতিশ্রুতিটা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে হচ্ছে বাস্তবতা যেরকম মানতে হবে। আমি যদি একটু ঠিক গতকালকেরই আমি একদম স্পেসিফিক একটা হচ্ছে রেফারেন্স দিতে চাই, যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ইসক্যাপ বলে, এটা ইউএনেরই একটা হচ্ছে আরেকটা অংশ আর কি, ইউএনের সাথে কাজ করে। তো এরা বলছে যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টা গোল, এর মধ্যে ধরেন প্রত্যেকটা গোলই কোনো না কোনোভাবে এগিয়েছে। প্রত্যেকটা গোলেরই আমরা অ্যাচিভমেন্টের দিকে হচ্ছে গিয়েছি, অ্যাপার্ট ফ্রম ক্লাইমেট অ্যাকশন, যেটা 13 নম্বর গোল, সেটা বাদে। কিছু গোল আমাদের যেরকম জেন্ডার এবং কিছু ক্ষেত্রে হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্কের যে জায়গাটা, এই জায়গাতে আমরা স্টেবল আছি। আমরা এখনও সঠিক প্যারামিটার পাইনি যে আমরা কি পিছিয়েছি নাকি এগিয়েছি। কিন্তু একমাত্র ক্লাইমেট চেঞ্জই একটা জায়গা যেটাতে আসলে আমরা আমাদের হচ্ছে পিছিয়ে যাওয়া হয়েছে ইন্ডিকেটর হিসেবে, যেটা আসলে পিছিয়ে গেছে। জি, 2030-এর মধ্যে যে জায়গাটা আমাদের যাওয়ার কথা অ্যাচিভমেন্টের দিক থেকে। বাংলাদেশের ক্ষেত্রে বলছেন না? অবশ্যই জি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সো এশিয়া এবং প্যাসিফিক এই সবগুলো দেশ হচ্ছে বিবেচনা করেই ওনারা যে গবেষণা রেজাল্টটা পাবলিশ করেছিল, গতকালকের পাবলিকেশন। তো এখানে এটা আসলে খুবই একটা চমকপ্রদ জায়গা যে আমরা এটাও অস্বীকার করতে পারবো না যে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ক্লাইমেট অ্যাকশনকে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে আমাদের বাকি ইন্ডিকেটরগুলোতেও আসলে প্রভাব পড়বে। তার মানে আমরা অ্যালার্মিং পজিশনে আছি। অবশ্যই আমরা এশিয়া হিসেবে অনেক অ্যালার্মিং জায়গায় আছি, বাংলাদেশ হিসেবে হয়তো বা তার তুলনায় একটু এগিয়ে আছি। সেই অ্যালার্মিং জায়গার যে আমরা আছি, সেটাকে আমি কি নগরবাসী বা নাগরিকের কাছে পৌঁছাতে পারছি এই মেসেজটা? এইটা একটা খুব হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় যে ভাই যেটা বললেন যে এই যে ট্যাক্স রিডিমের বা ট্যাক্স কমানোর যে জায়গাটা ছাদ বাগানের মাধ্যমে, এটাও কিন্তু হচ্ছে সঠিক মেসেজিংটা এখনো হচ্ছে আমরা কিন্তু পৌঁছাতে পাইনি। পারিনি। জি, ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই। আমার কাছে সময় একদম কম। সুমাইয়া মিতে সেলিম সুধা, আসলে অনেকগুলো প্রশ্ন ছিল জানার, যেহেতু জলবায়ু তো বিশাল একটি ব্যাপার, সময়ের কারণে ছোট করতে হলো। দর্শক, আমাদের সাথে আজকের এই দেশ জুড়ে যে দুর্যোগ চলছে এখনো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে যারা যে দুজন ছিলেন, সুমাইয়া বিনতে সেলিম সুধা, জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকেট, এবং সেই সাথে মোহাম্মদ নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় সুন্দর আলোচনা করবার জন্য। আমরা অনেক কিছু জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের কারণে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদেরকে এড়িয়ে যেতে হচ্ছে। দর্শক, দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনারাও আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।